এত সহজ হবে না ঋতব্রতদের পক্ষে তৃণমূল কংগ্রেস দলটাকে দখল করে নেওয়া। তো যে সংগঠনের উপর এই মুহূর্তেই মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো নিয়ন্ত্রণ নেই, সেটা বোঝাই যাচ্ছে। আজকে যাকে উনি একটা দায়িত্ব দিচ্ছেন, কালকে তিনি সেই দায়িত্ব ছেড়ে দিচ্ছেন এবং চলে যাচ্ছেন ঋতব্রতদের দিকে বিজেপির আশ্রয়। বিজেপি ভীষণভাবে ভয় দেখানোর যে তাস, সেই কার্ডটাকে প্লে করেছে। তো বোঝাই যাচ্ছে যেটা একটা বিজেপি মাস্টার প্ল্যানের অংশ। যে রাজনীতি যে এত বড় আনন্দের উপাদান হতে পারে, রাস্তার ভাষায় বললে এত বড় আনন্দের খোরাক হতে পারে, তা আমাদের কল্পনা ছিল না। সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর থেকেই দলের ভেতরে ও বাইরে নানামুখী চাপ ও টানাপোড়েনের মধ্যে দিয়ে যাচ্ছেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই চাপকে আরো বাড়িয়ে দিয়ে এবার দল থেকেই মমতাকে কার্যত অপসারণ করেছে তৃণমূলের বিদ্রোহী শিবির। আমাদের সঙ্গে রয়েছেন অধ্যাপক অংশুমান কর। অংশুমান দা, নমস্কার। তৃণমূলের ভেতরে যে প্রকাশ্যে বিভাজন দেখা যাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় দল তৈরি করলেন অথচ তাকেই চেয়ারপারসনের পদ থেকে সরিয়ে দেওয়া হলো, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সাসপেন্ড করা হলো। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলছেন তারাই আসল তৃণমূল। এই রাজ্য রাজনীতিতে এই ঘটনা আপনি কিভাবে দেখছেন? মানে এটা একটা প্রায় সার্কাস চলেছে আর কি। হ্যাঁ, এর চেয়ে হাস্যকর জিনিস আর কিছু হতে পারে না। খুব দুর্ভাগ্যজনক একদিক থেকে যে যে দলটা গত 15 বছর ধরে পশ্চিমবঙ্গ শাসন করলো, নির্বাচনের 1 মাসের মাথায়, নির্বাচনের ফলাফল প্রকাশ হওয়ার এক মাসের মাথায় সেই দলটার এই করুণ হাল হলো। খুবই দুর্ভাগ্যজনক। কিন্তু খুব আশ্চর্য যে হচ্ছে তা নয়। হয়তো 1 মাসের জায়গায় আমরা অনেকেই ভেবেছিলাম 6 মাসে বা 1 বছরের মধ্যে দলটা নিশ্চিহ্ন হবে, কিন্তু তার আগেই এই করুণ হাল হয়ে গেল তৃণমূল কংগ্রেসের। ঋতব্রতরা যা করেছেন, আমি বলবো সেটা ক্ষমারও অযোগ্য। এ নিয়ে কোনো একদম মানে আমি নিঃসংশয় এর আগেও বলেছি, আবারও বলছি, চূড়ান্ত অনৈতিক কাজ করেছেন। এবং এটা সত্যিই যে মমতা বন্দ্যোপাধ্যায় এভাবেই কংগ্রেস থেকে বেরিয়ে এসে তৃণমূল কংগ্রেসের জন্ম দিয়েছিলেন। কিন্তু উনি কখনোই কংগ্রেস দলটাই ওর, পশ্চিমবঙ্গের প্রদেশ কংগ্রেস হচ্ছে ওর সম্পত্তি, এই দাবিটা করেননি। কিন্তু যদিও ওই বিভাজনের নীতি তখনও ছিল, আহ, সেই দাবিটা কিন্তু উনি করেননি। তো এই জায়গাটায় একটু হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়কে সামান্য হলেও নম্বর দিতে হবে যে অতখানি অনৈতিক কাজ উনি করেননি যে উনি দাবি করে বসবেন যে প্রদেশ কংগ্রেস হচ্ছে আমার সম্পত্তি। কিন্তু ঋতব্রতরা সেটাই করেছেন। এটা আমরা সকলেই জানি পশ্চিমবঙ্গে যে তৃণমূল কংগ্রেসের জন্ম কিভাবে হয়েছিল, কে তৃণমূল কংগ্রেসের জন্ম দিয়েছেন। তৃণমূল কংগ্রেস এই দলটা আসলে ভীষণভাবে ব্যক্তি নির্ভর দল, এবং সেই ব্যক্তি নির্ভরতার মূল কেন্দ্রে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাকেই যদি এখন এভাবে দলের চেয়ারপারসনের পদ থেকে সরিয়ে দেওয়া হয় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বরখাস্ত করা হয়, তাহলে এই সাসপেন্ড করা হয়, তাহলে তো প্রশ্ন উঠবেই এই যারা তথাকথিত আমি বিদ্রোহী শব্দটা একেবারেই ব্যবহার করছি না, বিক্ষুব্ধ তৃণমূল তাদের নিয়ে। তার কারণ সেই অধিকারই তো তাদের নেই। একদম স্পষ্ট কথা বললে সেই অধিকারই তো তাদের নেই, এবং এদেরকে প্রত্যেকেই তো আবার তৃণমূল কংগ্রেস দাবি করছে। আমি কালীঘাট তৃণমূলও বলছি না, কেননা আমার কাছে তৃণমূল কংগ্রেস মানে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস। খুব স্পষ্ট এই কথাটা বলে দেওয়ার দরকার আছে। এইভাবেই আমি অন্তত দেখছি, এবং আমি নিশ্চিত যে পশ্চিমবঙ্গের যে সাধারণ মানুষ, তাদেরও একটা বড় অংশ যারা এখনো তৃণমূল দলটার উপরে বিশ্বাস রাখেন, তাদেরও কম বেশি মত হচ্ছে এটাই। তো সেই কারণে বলছিলাম যে তৃণমূল কংগ্রেস তো এদের সকলকে প্রায় বহিষ্কার করেছে। তো সেক্ষেত্রে এটা তো মানে মানে একেবারে একটা ওই যে বললাম যে সার্কাসের মতো লাগছে, এটা হাস্যকর ব্যাপার চলেছে। আমরা এন্টারটেইনড হচ্ছি প্রতিদিন, আমরা নানাভাবে আসলে আমাদেরকে আনন্দ দেওয়া হচ্ছে। রাজনীতি যে এত বড় আনন্দের উপাদান হতে পারে, বা চলতি ভাষায় রাস্তার ভাষায় বললে এত বড় আনন্দের খোরাক হতে পারে, তা আমাদের কল্পনা ছিল না। আমরা সবসময় ভেবেছিলাম, জানতাম যে রাজনীতি হচ্ছে খুব একটা সিরিয়াস বিষয়, গুরুগম্ভীর বিষয়। এই প্রথম দেখছি যে এতখানি অধঃপতন রাজনৈতিক জগতের হয়েছে। কাজেই আমি আবারও বলছি যে আমার কাছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা যা করেছেন, আমার বিচারে সেটা অত্যন্ত অনৈতিক কাজ। মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ, মানে আমি কি বলবো, মানে হাত থেকে কাড়িয়ে নিয়ে গেলেন ঋতব্রত। তাদের যে স্থানিক যারা সমর্থক রয়েছেন, সেই সমস্ত ব্যক্তির যারা অনুচর রয়েছেন, তারা হয়তো ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এবং তাদের সঙ্গে থাকবেন। কিন্তু আহ, তৃণমূল কংগ্রেসের যে সামান্য সমর্থন এখনো আছে, 41% মতো ভোট পেয়েছিলেন, আমার ধারণা সেটা আর নেই। এখনই যদি ভোট হয় দেখা যাবে অনেক কমে গেছে। কিন্তু যে ভোটটা আছে এখনো, সেটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই থাকবেন। এবং আরেকটা কথা বলেও আমি এই
তোমার প্রথম প্রশ্নের উত্তর শেষ করব, সেটা হচ্ছে এদের আগেও বলেছি আবারও বলছি, যেটা অবশ্যই কুণাল ঘোষও বলেছেন, খুব সত্যি কথা, যারা আজকে এই বিক্ষোভ দেখাচ্ছেন এদের একজনেরও ক্ষমতা ছিল না কিন্তু, যারা বিধানসভায় বিধায়ক হয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম এবং ছবি ছাড়া কেবলমাত্র নিজেদের ক্যারিশমায় নির্বাচনে জিতে এসে পশ্চিমবঙ্গের বিধায়ক হওয়া। তৃণমূল কংগ্রেসের অ্যাকাউন্ট নিয়ে যে কথাবার্তা এরা তুলছেন, এরা প্রত্যেকে তো যা জানা গেছে এখনো পর্যন্ত নির্বাচনে লড়ার জন্য ওই তহবিল থেকেই 25 লক্ষ করে টাকা পেয়েছেন। তো তারপরে সেই টাকাটা আমি ব্যবহার করলাম, জিতলাম, জিতে বিধায়ক হলাম, তারপরে এই সমস্ত প্রশ্ন সামনে আনতে শুরু করলাম। এর চেয়ে অনৈতিক কাজ একেবারেই কিছু আছে বলে আমি মনে করছি না। আচ্ছা অংশুমান দা, ভারতের রাজনৈতিক ইতিহাসে দল ভাঙ্গন বা আসল দল নিয়ে লড়াইয়ের বহু উদাহরণ রয়েছে। বর্তমান পরিস্থিতির সঙ্গে কোন উদাহরণের সব থেকে বেশি মিল খুঁজে পান আপনি, যদি একটু বলেন। সবচেয়ে বেশি মিল হচ্ছে তো মহারাষ্ট্রে যেটা হয়েছে সেটা আসলে এই গোটা বিষয়টা মানে যতই বিজেপি এই ঘটনার থেকে নিজেদের দূরত্ব প্রাথমিকভাবে প্রতিষ্ঠা করার চেষ্টা করুক, এ তো বোঝাই যাচ্ছে যে এটা একটা বিজেপির মাস্টার প্ল্যানের অংশ। এবং সেই কারণেই মহারাষ্ট্রে যেভাবে শিবসেনা ভেঙেছে সেই ঘটনার সঙ্গে একটা তো মানে পরিষ্কার মিল এখানে রয়েছে। কিছু কিছু প্রেক্ষিত আলাদা, সেটা তো প্রতিটা ভাঙনের ঘটনার নিজস্ব চরিত্র থাকে এবং নিজস্ব প্রেক্ষিত থাকে, কিন্তু মোটামুটি বিজেপির কায়দাটা ওটাই, যে একটা দলে একদম আড়াআড়ি বিভাজন তৈরি করে দুটো ভাগে ভাগ করে দাও। এতে বিজেপির সুবিধা হয়েছে দুটো। এক হচ্ছে এই যে পশ্চিমবঙ্গের রাজনীতি, সেই পশ্চিমবঙ্গের রাজনীতিতে ওই যে বললাম যে তৃণমূলের যে সামান্য ভোট এখনো আছে, সেটাও কোথাও একটা মেজরিটি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকবে, আমি আবার বলছি, কিন্তু কোথাও একটা ঋতব্রতদের সঙ্গে ওই যে বললাম যে অনুচর এবং তাদের যারা রয়েছেন সঙ্গে তাদের একটা ভোট বেরিয়ে যাচ্ছে, মানে বিভক্ত হচ্ছে। এক দুই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস যদি একটি দল হিসেবে থাকতো, তাহলে আমার নিজের ধারণা যে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস ধীরে 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 সম্পূর্ণভাবে বিলোপ হয়ে যেত, এবং সেক্ষেত্রে একেবারে মুখ্য বিরোধিতার জায়গায় চলে আসতো বাম দলগুলো, খানিকটা কংগ্রেস। তো সেই সুযোগটা যাতে মমতা বন্দ্যোপাধ্যায় না পান, সেই কারণে এই দুটো তৃণমূল করে দিয়ে কোথাও একটা, এই যে বললাম যে আমি সমাজ মাধ্যমে যে সমস্ত প্রতিক্রিয়া এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেসের তলার দিকের কর্মীদের মধ্যে দেখেছি, নেতাদের প্রতিক্রিয়ার কথা আমি বলছি না, আমি কর্মীদের প্রতিক্রিয়ার কথা, নেতারা পোস্ট করছেন তার তলায় কর্মীরা গিয়ে যা সব লিখছেন, যা দেখেছি, তাতে মনে হয়েছে যে একটা অংশের কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থাকে বিজেপি এই ভাঙনের মাধ্যমে ফিরিয়ে দিয়েছে। মানে তৃণমূল একেবারে দলটা উঠে যেত, যে একেবারে দলটা যে বিলোপ হয়ে যেত, সেই সম্ভাবনাটাকে কোথাও একটা বিজেপি রুখে দিল রাজ্যগতভাবে। এতে ওদের লাভ কি? লাভ হচ্ছে ওই আবারও ভোটটা বাম এবং দুই তৃণমূলের মধ্যে ভাগ হচ্ছে। কাজেই সংখ্যার বিচারেই দেখা যাবে যে বিজেপি আগামী কয়েকটা নির্বাচনে জিততেই থাকবে। এটা গেল রাজ্য স্তরে একটা লাভ। দ্বিতীয় যে লাভ সেটা হচ্ছে সম্পূর্ণভাবে সংসদের যে ভোট রাজনীতি এবং সংসদের ভেতরের যে রাজনীতি, সেই দুটো কেন্দ্রিক। এবং সেখানেও তাই যে একই ওই শিবসেনার ভাঙন তো এখনো চলেছে। বিজেপি এবারের মানে গতবারের যে লোকসভা নির্বাচন, সেখানে যে ওই 400 পার যে স্লোগান বারবার নির্বাচনের আগে দিচ্ছিল, দেখা গেল তার চেয়ে অনেক, হ্যাঁ, তার চেয়ে অনেক আগে থেমে গেল। অনেক আগে, মানে ওই 2/3 সংখ্যাগরিষ্ঠতা থেকে অনেক তলায় বিজেপির জয়যাত্রা থেমে গিয়েছিল। তো তখন থেকে বিজেপি ছটফট করেছে, এবং তারপরে ধীরে ধীরে নানা রকম ভাবে আরো কোন কোন দল ভাঙিয়ে সেইখান থেকে সাংসদদের নিয়ে আসা যায় তার অনবরত প্রচেষ্টা রয়েছে। নানা রকমের নামও দেওয়া হয়েছে এক একবার এক একটা অপারেশনের। ডেসপারেট বিজেপি, যেটা আমি বললাম যে এই 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 সংসদীয় রাজনীতিতে ডেসপারেট হয়ে গেছে বিজেপি ওই 2/3 সংখ্যাগরিষ্ঠতায় সংসদের মধ্যে পৌঁছানোর জন্য। তার কারণ হচ্ছে ওদের যে মূল লক্ষ্য, যে মূল প্ল্যান, সেই মূল প্ল্যানগুলোর একটা হচ্ছে সংবিধান সংশোধন করা, একটা হচ্ছে এই ডিলিমিটেশনের মাধ্যমে লোকসভার আসন সংখ্যা এমন ভাবে বাড়িয়ে নেওয়া যাতে উত্তর ভারতের থেকে একটা হিউজ সংখ্যক আসন হয়ে যায় সংসদে, যার ফলে বিজেপির জয় প্রায় মানে নিশ্চিত হয়ে যাবে। একদলীয় রাজনীতির যে কাঠামো, সেই কাঠামোর মধ্যে ভারতবর্ষ সংসদীয় রাজনীতি নির্বাচন প্রক্রিয়াকে রেখেও প্রবেশ করতে বাধ্য হবে। এবং অবশ্যই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, যাকে ওরা গুরু বলে মানেন, তার যে দাবি যে এক দেশে এক আইন থাকতে হবে, দুই বিধান, দু রকমের আইন চলবে না, এই 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 দাবি এনে ওরা যেভাবে এখানে সমস্ত জায়গায় সবকটা রাজ্যে সিভিল আইনের ক্ষেত্রে মুসলমান সমাজের এবং আরো ছোট ছোট প্রান্তিক জনগোষ্ঠীর যে সমস্ত সুবিধে ছিল সেইগুলোকে সম্পূর্ণভাবে ছেঁটে দিতে উদ্যত হয়েছে। মহিলা বিল, এই সব
কটা জায়গা মহিলা বিলে তো কদিন আগে একেবারে ঠক্করই খেয়েছে, তার ফলে এই গোটা প্রসেসটা তারপর থেকে একটু গতি পেয়েছে। এই সব কটা জায়গাকে আসলে ওরা মানে নিশ্চিন্তে নিজেদের রাজনৈতিক মতাদর্শগত অবস্থান থেকে এই সব কটা জায়গাতে ওরা জয়ী হতে চাইছেন এবং নিশ্চিন্তে কোনো রকম বাধা ছাড়া এই সমস্ত ক্ষেত্রে যে পরিবর্তনগুলো ওরা চাইছেন সেই পরিবর্তনগুলো আনতে চাইছেন, যাতে করে ভারতবর্ষের রাজনীতির যে চেহারা এত বছর ধরে আমরা দেখে অভ্যস্ত, সেই চেহারার একটা আমূল পরিবর্তন ঘটে যায়, সংসদীয় রাজনীতির চেহারার একটা আমূল পরিবর্তন ঘটে যায়, একটা মূলগত পরিবর্তন ঘটে যায়। সেই লক্ষ্যেই কিন্তু এই দল ভাঙাভাঙির এই যে প্রয়াস, এবং সেই কারণেই আমি বলছি যে সেদিক থেকে দেখলে মহারাষ্ট্রে যে কারণে করেছে, যে পদ্ধতিতে করেছে, তার সঙ্গে তৃণমূল কংগ্রেসের যে ভাঙন এবং গোটা ব্যাপারটা তো আমরা দেখলাম যে দিল্লিতে বসে মনিটর করছেন বিজেপির শীর্ষ নেতারা, এমনকি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীও গিয়ে সেখানে অংশ নিলেন। তো এইটা হচ্ছে খুব পরিষ্কার কথা। আরেকটা জিনিস ওরা যেটা করেছেন এখানে, সেটা হয়তো শিবসেনার ক্ষেত্রে এতখানি সেই ইস্যুটা ছিল না, যেটা হয়তো এখানে একটুখানি সামান্য হলেও আলাদা। সেটা হচ্ছে ভয় দেখানো। একের পর এক যারা আমরা দেখলাম যে এই দুদিন আগে অরূপ বিশ্বাস বলছিলেন, ববি হাকিমও বলছিলেন মমতার সঙ্গে আছি, তো তারাও কিরকম ভাবে একেবারে সম্পূর্ণ পাল্টি খেয়ে গেলেন। মানে ঋতব্রত যখন প্রাথমিক ভাঙনের কাজ শুরু করে দিয়েছে তখনও এরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন। সেটা হচ্ছে খেয়াল করলে দেখবো কারা কারা গেলেন। যে মানুষগুলোর সম্পর্কে সবচেয়ে বড় বড় অভিযোগ ছিল, একমাত্র মদন মিত্র ছাড়া, ধরা যাক বালুবাবু, ফিরহাদ হাকিম, আহ, অরূপ বিশ্বাস, এরকম সম্ভাবনা তৈরি হয়েছিল যে এদের প্রত্যেকের জেলবাস একেবারে নিশ্চিত। এই নির্বাচন পরবর্তী ঘটনা পরম্পরা এবং তলার লেভেলের যে সমস্ত নেতা নেত্রীদেরকে একের পর এক গ্রেফতার করা শুরু হয়েছিল, তার আলটিমেট রেজাল্ট ছিল, ফলশ্রুতি ছিল এইটা। তো এরা এই যে ভয়ের রাজনীতিটা, এই যে ভয় দেখানোর রাজনীতিটা, সেই ভয় দেখানোর রাজনীতিটা এখানে খুব কাজে দিয়েছে। এবং দেখা যাবে যে যে সমস্ত কাউন্সিলররাও চলে গেছেন, তারাও তো পাড়ায় পাড়ায় সব জায়গায় এই তোলাবাজির যে সিস্টেম, এই যে সিন্ডিকেট রাজ, তার একেবারে হোতা ছিলেন। তো সেই কারণে তারাও ভীত, এবং সেই জন্য ওই 70 জন কাউন্সিলরকে ববি হাকিম জোগাড় করতে পেরেছেন। তো এইটা হচ্ছে আরেকটা জায়গা যে বিজেপি ভীষণ ভাবে এই ভয় দেখানোর যে তাস, সেই কার্ডটাকে প্লে করেছে, খেলেছে। এবং যার ফলে এরা সবাই দেখেছেন যে আরে এতজনকে জেলে ঢুকিয়ে দিচ্ছে, এবং এরা তো জানেন যে কি দুর্নীতির সঙ্গে এরা যুক্ত আছে, নিজেরা জানেন যে বাঁচার কোনো পথ নেই, উপায় নেই। বাঁচতে গেলে একমাত্র বিজেপির আশ্রয়ে আহ, মানে মানে চলে যাওয়া ছাড়া দ্বিতীয় কোনো উপায় এদের কারো কাছে নেই। তো যে কারণেও কিন্তু কেবলমাত্র বিক্ষোভ, কেবলমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি অনাস্থা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি প্রবল ক্ষোভ, সেগুলো তো আগেও ছিল। সেগুলোই যে কারণ তা তো নয়। এটা একটা সুবিধাবাদী রাজনীতি একটা অংশের কাছে, যারা ক্ষমতা চাইছেন চিরকাল, ঋতব্রতর মতো কিছু মানুষ, ওর বিরুদ্ধে অবশ্য কেস আছে, মামলা আছে। আরো কিছু মানুষ যারা ক্ষমতা ছাড়া থাকতে পারেন না, এটা ওই ক্ষমতার মানে স্বাদের যে 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 মাধুর্য, সেই মাধুর্য ছাড়া তারা তাদের জীবনকে ভাবতেই পারেন না একটা। আর দ্বিতীয়টা হচ্ছে ভয়, এই মারাত্মক ধরনের ভয়, যেটা বিজেপি দেখাতে সফল হয়েছে বিশেষ করে নির্বাচনের ফলাফল প্রকাশ হওয়ার পরে। সেইখানটা হয়তো মহারাষ্ট্রের শিবসেনায় এতখানি ভয়ের বাতাবরণ বিজেপিকে তৈরি করতে হয়তো হয়নি। তো সেই জায়গায় তো আরেকটা হয়তো মূলগত তফাৎ আছে, কিন্তু তবুও সব মিলিয়ে আমি বলবো যে যেভাবে ভাঙনটা ধরানো হলো, এবং শিবসেনা এই কদিন আগেও ভেঙেছে, তাতে করে তো মহারাষ্ট্রের ঘটনাটাই আমার সবচেয়ে আগে মাথায় আসছে। দেখার এটাই যে এই যে এতজন কোট আনকোট ভালো তৃণমূল, শ্রমিক ভট্টাচার্যের কথায়, এদের প্রত্যেকের বিরুদ্ধে তো একাধিক অভিযোগ, তদন্তগুলো হয় কিনা এবং এদের কারোর আসলে হাজতবাস হয় কিনা। এরা যদি একেবারে মানে মাথা উঁচু করে ঘুরে বেড়াতে থাকেন বিজেপি আশ্রয় দেওয়ার পরে, ইন দ্য লং রান সেটা কিন্তু বিজেপির পক্ষে খুব ভালো কিছু হবে না। আচ্ছা, এই ভাঙন যদি দীর্ঘস্থায়ী হয় তাহলে তার প্রভাব তৃণমূলের সংগঠন এবং ভোট ব্যাংকের ওপর কতটা মানে পড়তে পারে আর কি প্রভাব? সংগঠনের উপর তো পড়বেই, ডেফিনেটলি পড়বে। তার কারণ হচ্ছে যে একেবারে ঢেলে মমতা বন্দ্যোপাধ্যায়কে সংগঠন সাজাতে হবে। মাত্র কদিন আগে যে সমস্ত পরিবর্তনগুলি উনি করেছিলেন এবং যাদের দায়িত্ব দিয়েছিলেন, তারাও আমরা দেখছি যে একের পর এক দায়িত্ব থেকে অব্যাহতি চাইছেন। কাজেই তৃণমূল কংগ্রেসের পক্ষে এটা তো খুবই বড় চ্যালেঞ্জ, যে একদম তলার লেভেল থেকে সংগঠনকে শক্তপোক্তভাবে আবার নতুন করে গড়ে তোলা। খুব কঠিন কাজ, এত সহজ হবে না। আহ, দ্বিতীয় হচ্ছে যে ঋতব্রতরা, তাদেরও কিন্তু এত সহজ হবে না। তার কারণ ওই যে আমি বললাম যে এদের নেতা রয়েছে, কুচো নেতা থেকে বড় নেতা তৃণমূলের সবাই রয়েছে, কিন্তু কর্মীরা কোথায়? এখনো পর্যন্ত আমরা কি এমনটা দেখেছি যে একটা দৃশ্য এরকম তৈরি হয়নি কিন্তু,
যে যারা যারা দল বদল করেছেন তাদেরকে নিয়ে এলাকার মানুষ, এলাকার কর্মীরা উচ্ছ্বাসে মেতেছেন যে আপনারাই আমাদের নেতা, আপনারাই হচ্ছেন আসল তৃণমূল, আমরা আপনাদের সঙ্গে আছি। সেরকম একটি দৃশ্যও কিন্তু দেখা যায়নি। তার মানে মানে দুদিকেই এটা একটা বড় সমস্যা। এবং তাও আমি বলবো যে সংগঠন তৈরি করার ক্ষেত্রে ঋতব্রতদের তুলনায় মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো একটু ভালো জায়গায় থাকবেন, সামান্য ভালো জায়গায় থাকবেন। আর ভোট ব্যাংকে তো একটা প্রভাব পড়বেই। তার কারণ আহ, ধরা যাক 4ই মে নির্বাচনের ফলাফল প্রকাশ পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা মনে করতেই পারি যে যারা একটা ফ্লোটিং অংশ, যারা হয়তো কোনো না কোনো কারণে তৃণমূলকে এবারও ভোট দিয়েছিল, তারা মুহূর্তের মধ্যে মত পাল্টে নিয়েছেন এবং সেটা সর্বস্তরে কম বেশি প্রতিফলিত হয়েছে। খুব দ্রুত কিছু কিছু মানুষ তাদের অবস্থান পাল্টে নিচ্ছেন দেখা যাচ্ছে। মানে সরকারি চাকুরির ক্ষেত্র থেকে, দোকানহাট থেকে, মানে সর্বত্র দেখা যাচ্ছে। তো সেটা তো একটা সরে গেছেই সঙ্গে সঙ্গে, যেটা আমি বলছিলাম যে আজকে যদি এখনই ভোট হয় তাহলে দেখা যাবে যে তৃণমূলের ওই ভোটটা 41% ভোটটা নেই। দ্বিতীয় যেটা হবে সেটা, এটা একটা তো ভাঙন ধরেছে। দ্বিতীয় যেটা হবে সেটা হচ্ছে ওই দুটো দলে ভাগ হবে তৃণমূলের ভোটটা, যে সামান্য ভোটটা ওদের থাকবে। এবং সেইখানে আবার আমি বলছি যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা কিন্তু একদম স্বস্তির কোনো জায়গায় থাকবেন না। ওদের ভোটের যে পার্সেন্টেজ সেটা ভীষণ নেগলিজিবল হয়ে যাবে। মানে একটা সময় পর বিজেপি তো সেটাই চাইছে যে তৃণমূল কংগ্রেস দলটা থাকুক, একেবারে উঠে না যাক, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকুক। আর ভেতরে বিধানসভার ভেতরে আসলে এই তৃণমূল কংগ্রেসের বিধায়করা বিজেপির বি টিম হিসেবে কাজ করুক। বাইরে তাদের জনসমর্থন থাকলো কি থাকলো না, তারা জিতলো কি জিতলো না, একটা তো ক্ষমতা ছিল প্রায় মানে 80-র কাছাকাছি বিধায়ক, একটা তো ক্ষমতা ছিল একটা নুইসেন্স তৈরি করার, একটা গোলমাল তৈরি করার, একটা হাঙ্গামা তৈরি করার। তো সেসব কিছুই হবে না। তো সেটা যে জন্য বিধানসভা পরিচালনা করা স্পিকারের পক্ষেও সহজ হবে, শাসক দলের পক্ষেও, মানে ইট উইল বি আ কেক ওয়াক সমস্ত দিক থেকে। এটা তো বিজেপি চাইছিল, বিজেপির প্রজেক্ট ছিল এটা একদম, এবং সেই লক্ষ্যে বিজেপি সম্পূর্ণ সফল। এবং ওই আবার যদি শেষ কথা বলতে হয়, ভোট ব্যাংকের উপরে ভালো রকম প্রভাব পড়বে। কেননা ওই যেটা আরেকটা বললাম যে সামান্য যে ভোটটা এখনো হয়তো তৃণমূলের পক্ষে ছিল, সেই ভোটটার মধ্যে কিন্তু এই অনাস্থাটা তৈরি হবে যে এরা যারা বিজেপি বিরোধী, কট্টর বিজেপি বিরোধী, মন প্রাণ থেকে যারা বিজেপি বিরোধী, যেমন ধরা যাক নির্দিষ্ট করে বললে সংখ্যালঘু সম্প্রদায়ের একটা বিরাট বড় অংশ যারা তৃণমূলকে এবারও ভোট দিয়েছিল, তারা কিন্তু না এই তৃণমূল না ওই তৃণমূল কাউকেই আর বিশ্বাসযোগ্য বিরোধী দল হিসেবে মনে করবেন না। মনে করবেন না যে বিজেপির থেকে তারা এই দুটো দলের কোনোটাই সেই ভরসা করবে। মানুষগুলিকে রক্ষা করতে পারে। যার ফলে যেটা আমরা দেখেওছি, যে উপনির্বাচন হলো সেখানে আমরা দেখলামও যে কি হলো, কি ফলাফল হলো, বামেরা দ্বিতীয় স্থানে উঠে এলো। শতাংশ তো বেড়ে সেটা গেছে, হ্যাঁ। একদম, তো সেটা কম বেশি সেই চিত্রটা আবারও দেখা যাবে আমার ধারণা। এবং আরেকটা হয়তো প্রেডিক্ট করাই যায় যা পরিস্থিতি হয়েছে তাতে, যে যদি পঞ্চায়েত নির্বাচন হয় আজকেই, যে কটা মিউনিসিপ্যালিটিতে অনাস্থা এসেছে এবং তৃণমূলের দখল থেকে যে সমস্ত মিউনিসিপ্যালিটি গুলো বেরিয়ে গেছে, সেখানে যদি নির্বাচন হয়, আমার ধারণা চেষ্টা চরিত্র করে মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী দিতে পারলেও দিতে পারবেন। ঋতব্রতরা সব জায়গায় প্রার্থী দিতে পারবে না, কেবলমাত্র কলকাতা ছাড়া। কারণ কলকাতায় 70 জনকে নিয়ে ওরা বেরিয়েছে, তো সেটা আলাদা। কিন্তু জেলা স্তরের যে সমস্ত মিউনিসিপ্যালিটি গুলো আছে সেখানে যেখানে যেখানে অনাস্থা এসেছে, আমার ধারণা সর্বত্র সমস্ত প্রার্থী ওরা দিতে, বাবা দিলেও ওই নামকা ওয়াস্তা প্রার্থী হবে আর কি। মানে যেভাবে একটি লাঠিকে দাঁড় করানো হয় সেভাবে দাঁড় করানো হবে। তবে আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে লাঠিও জিতে যেত, এবার উইদাউট মমতা বন্দ্যোপাধ্যায় ঋতব্রতরা যাদেরকেই দাঁড় করান না কেন তাদের পক্ষে বিপদ আছে। তো আপনার এখান থেকেই একটা কোশ্চেন এলো, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত জনপ্রিয়তা এবং এই সংগঠনের উপর তার নিয়ন্ত্রণ কতটা বড় ফ্যাক্টর হয়ে উঠতে পারে? দুটো জিনিস এখানে বলার আছে। এক হচ্ছে সংগঠনের উপরে মমতার সত্যি কোনো নিয়ন্ত্রণ ছিল না, থাকতে পারেও না। তার কারণ হচ্ছে এটা কোনো রাজনৈতিক দল ছিল না। যদি একটা রেজিমেন্টেড পার্টি হতো, একটা নীতি আদর্শের উপর তৈরি করা দল হতো, তবে গিয়ে তার সমস্ত কিছু চলে গেলেও একটা সাংগঠনিক কাঠামো পড়ে থাকে এবং সেই কাঠামোটা কাজ করে। কাঠামোটা হুড়মুড় করে ভেঙে পড়ে না। এখানে তো কাঠামোটাই ভেঙে পড়েছে। কাজেই সংগঠনের উপরে নিয়ন্ত্রণ কমবে, এইটা বলার আগে বলতে হয় যে সংগঠনের উপর এই মুহূর্তেই মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো নিয়ন্ত্রণ নেই। সেটা বোঝাই যাচ্ছে। আজকে যাকে উনি একটা দায়িত্ব দিচ্ছেন, কালকে তিনি সেই দায়িত্ব ছেড়ে দিচ্ছেন এবং চলে যাচ্ছেন ঋতব্রতদের দিকে বিজেপির আশ্রয়ে। সংগঠনের উপরে কোনো নিয়ন্ত্রণই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেই। কাজেই সেটা ওকে তৈরি করতে হবে। আমি বারবার বলছি যে ওকে একটা নতুন সংগঠন তৈরি করতে হবে। যে সংগঠনটা ছিল সেটা মোটামুটি যা দেখতে পাওয়া যাচ্ছে সেটা উবে গিয়েছে, সেটা আর নেই, কাঠামোটুকুও নেই সেটার। ওকে যেটা আবার ওই কাঠামো থেকে তৈরি করতে হবে। হ্যাঁ, ওই মূর্তি তৈরি করার সময় যেমন প্রথমে কাঠামো হয়, তারপর 1 মেটে হয়, 2 মেটে হয়, তো সেরকম করে মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি তৃণমূল দলটাকে তৈরি করতে হয়, আবার তৈরি করতে হবে। সেটা খুব কঠিন কাজ,
কিন্তু একেবারে অসম্ভব আমি সেটা বলবো না। ওর বয়স একটা ফ্যাক্টর, কিন্তু উনি যদি লেগে থাকতে পারেন, যদি মানসিকভাবে খুব ভেঙে না পড়েন, কারণ এই ধাক্কাগুলো সহ্য করাও খুব সোজা বিষয় নয়, কিন্তু ব্যক্তি মানুষের পক্ষে খুব সোজা বিষয় নয়। যিনিও আসলে ক্ষমতাই চাইতেন, যিনি এত বছর ধরে ক্ষমতা ভোগ করেছেন এবং যিনি দেখেছেন যে তার একটি কথাই হচ্ছে রাজ্যের শেষ কথা, তার দলের প্রতিটি নেতা এবং কর্মীদের কাছে শেষ কথা, তার পক্ষে এত বড় একটা ধাক্কা খুব সহজে মেনে নেওয়া কঠিন ব্যাপার। তো কাজেই তার মনোবল যদি অটুট থাকে, তাহলে চেষ্টা করলে তিনি পারবেন, কিন্তু এটা সময় সাপেক্ষ, হয়তো আরো ২ বছর সময় লাগবে একটা কাঠামো দাঁড় করাতে। কিন্তু সংগঠনের উপরে ইতিমধ্যেই কোনো নিয়ন্ত্রণ নেই, এবং যেটুকু সংগঠন ছিল সেটা ভেঙে পড়েছে, একটা কাঠামো ছিল সেটা ভেঙে পড়েছে তাসের ঘরের মতো। আর জনপ্রিয়তা হয়তো এখনো ওর খানিকটা আছে, একেবারে মানে সম্পূর্ণ জনপ্রিয়তা উবে গিয়েছে এটা আমি বলবো না, আগের জনপ্রিয়তা নেই সেটা তো মানে বোঝাই যাচ্ছে। কিন্তু এটাও সত্যি যে এত বড় একটা ধাক্কা খাওয়ার পর তিনি যখন প্রথম পথে নামলেন, তখন আমরা দেখেছিলাম কিন্তু যে কিছু মানুষ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে জড়ো হয়েছিলেন, এবং তারা সেখানে সোচ্চারে বলছিলেন যে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই আছি। কাজেই জনপ্রিয়তা একেবারে বিলীন হয়ে গেছে আমি এটা বলবো না, তবে ভীষণভাবেই খর্ব হয়েছে, কমে গেছে। এটাও সত্যি যে মহিলাদের একটা বড় অংশ কিন্তু ভোট দিয়েছিল। এবারও এখনো পর্যন্ত যে হিসেব সামনে এসেছে, যারা ভোটের তথ্য বিশ্লেষণ করেন তারা দেখিয়েছেন যে এবারও মনে হচ্ছে কিন্তু যে মহিলারা মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে সম্পূর্ণ মুখ ঘুরিয়ে নেননি। তো ওদের কাছে, বাংলার মহিলাদের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা অ্যাপিল ছিল। তারা অনেকটা বিশেষ করে গ্রামগঞ্জের দিকে, ছোট ছোট শহরের দিকের মহিলারা, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নিজেদের অনেকখানি রিলেট করতে পারতেন। তো সেইটা একদম সম্পূর্ণ ক্ষয়ে গেছে আমি সেটাও বলবো না। আহ, আরেকটাও এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে আস্তে আস্তে সুবিধে যেতে পারে। এক্ষুনি সেটা হয়তো খুব স্পষ্ট আকার পেয়েছে এমনটা না, কিন্তু যেটা বোঝা যাচ্ছে সেটা হলো এই যে যারা যারা লক্ষ্মীর ভান্ডার পেতেন, যোগ্য প্রার্থী হিসেবে লক্ষ্মীর ভান্ডার পেতেন, লক্ষ্মীর ভান্ডার তো সবাইকে দেওয়া হতো, অনেক সেখানেও অনেক অনিয়ম হয়েছে, সেটাকে বাদ দিয়ে আমি বলছি যারা যোগ্য ছিলেন তারাও কিন্তু সকলে অন্নপূর্ণা ভান্ডার পাবেন না, এটা খুব স্পষ্ট হয়ে গেছে, এবং একাধিক নাম অন্নপূর্ণা ভান্ডারের তালিকা থেকে বাদ যাবে। এই যে একাধিক মহিলাদের অন্নপূর্ণা ভান্ডারের থেকে নাম বাদ যাওয়া, এইটা কিন্তু কোথাও একটা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি এই সমস্ত মহিলাদের খানিকটা হলেও কিন্তু নরম করে তুলতে পারে। এটা আগামী দিনে আরো স্পষ্ট হবে যত দিন যাবে, যে এই ক্ষোভটা যদি আরো বাড়তে থাকে, তখন মহিলারা সত্যি মনে করবেন যে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তো ভালো ছিলেন, আমরা তো সকলে পাচ্ছিলাম। শেষ প্রশ্ন, এই সংঘাতের শেষ কোথায়? মমতা বন্দ্যোপাধ্যায় কি শেষমেশ তৃণমূল ত্যাগ করতে হবে? আমার সেটা মনে হচ্ছে না, এই কারণেই মনে হচ্ছে না যে দেখো, এটা তো আইনি একটা জায়গায় ইতিমধ্যেই গেছে এবং আইনি লড়াই চলবে। যেটুকু আইন এখনো পর্যন্ত আমি ঘেটেছি, আমি তো আর আইন বিশেষজ্ঞ নই, কিন্তু ঘটনা প্রবাহ এতই ইন্টারেস্টিং, এবং আমরা যাদের একটু মানে সেই অর্থে আইনের ছাত্র না হয়েও রাজনীতির প্রতি, আইনের প্রতি আগ্রহ আছে, তারা একটু ঘাটাঘুটি করে যেটা আমি দেখেছি আজকে, সত্যি তাই। মানে হাইকোর্টের রায় খানিকটা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের পক্ষেই গেছে, বিরোধী দলনেতা হিসেবে আজকেও তিনি বিধানসভায় বক্তৃতা করেছেন, সবই ঠিক আছে, কিন্তু সুপ্রিম কোর্ট পর্যন্ত যদি এই মামলা পৌঁছয়, তাহলে কিন্তু এটা মানতেই হবে যে আমার ধারণা মমতা বন্দ্যোপাধ্যায়রাই অ্যাডভান্টেজ পেয়ে যাবেন। এত সহজ হবে না, এত সহজ হবে না ঋতব্রতদের পক্ষে তৃণমূল কংগ্রেস দলটাকে দখল করে নেওয়া। এবং বিশেষ করে বিধানসভায় ওরা যে দাবিটা করছেন যে আমরাই প্রকৃত তৃণমূল কংগ্রেস, সেই দাবিটা কিন্তু ওরা সংসদে রাখেনি, সেটা কিন্তু পরিষ্কার, যেটা একটা বার্তা, ক্লিয়ার বার্তা, যে সংসদের স্পিকার এই কাঁচা কাজটা করতে চাননি। কারণ দলত্যাগ বিরোধী আইনের যে সমস্ত ক্লজ রয়েছে এবং 10th শিডিউলের যে সমস্ত ক্লজ রয়েছে, তা থেকে পরিষ্কার যে ওইভাবে একটা তৃণমূল কংগ্রেস, আমরাই তৃণমূল কংগ্রেসের ব্লক, এইটা করে ওদের পক্ষে বেঁচে যাওয়া কিন্তু অতখানি সহজ ছিল না। ওরা বুঝতেই পারছিলেন যেটা কোর্টে চ্যালেঞ্জড হবে, এবং কোর্টে চ্যালেঞ্জড হলে সুপ্রিম কোর্টের এই ক্ষেত্রে যে সমস্ত আগের রায় আছে, সেই রায় অনুযায়ী খুব সহজ এটা কিন্তু ওদের পক্ষে হবে না। তো সেটা এখানে ঋতব্রতরা করেননি, তার কারণ ঋতব্রতদের সংখ্যাটা আর অনেক বেশি, সংসদে 20 জন, আর এখানে তো ওদের সঙ্গে প্রায় 70 জনের মতো এখন জুটেই গেছেন কাছাকাছি প্রায়। তো সংখ্যাটা অনেক বেশি, ওরা মনে করছেন যে ওরাই মানে এই সংখ্যার জোরে কেবল বেরিয়ে যাবেন, কিন্তু না, ওই যে বললাম যে আইন একটা আছে, এবং সেই আইন মোতাবেকই কিন্তু গোটা বিষয়টি হবে। বিচারকরা কি রায় দেবেন এক্ষুনি সেটা বলা মুশকিল, কিন্তু আমি যেটুকু দেখেছি তাতে আমার মনে হয়েছে যে মামলা যদি সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ায়, যদি কেন গড়াবেই এটা বোঝাই যাচ্ছে, সুপ্রিম কোর্টের রায় কিন্তু ঋতব্রতদের পক্ষে নাও যেতে পারে, কিন্তু যেটা অ্যাডভান্টেজ হবে, যেটাই হয়তো যে কার্ডটা ওরা হয়তো হয়তো খেলেছেন আর কি, জেনে শুনেও কিছুটা, এখানে সংসদের তো অতটা মেয়াদ নেই, কিন্তু এখানে বিধানসভার তো মেয়াদ আছে, 5 বছরের পুরো মেয়াদ আছে বিধানসভার, যেটা ওরা খেলেছেন
সেটা হচ্ছে এই যে দ্রুত যদি ফয়সালা না হয়, ফয়সালা না হওয়ার সম্ভাবনাই বেশি। একটা দীর্ঘ সময় যদি লেগে যায়, ধরা যাক ৩ বছর ধরে এই মামলা চলল। ততদিনে তো ঋতব্রতদের যতটুকু ক্ষীর খাওয়ার ততটুকু ক্ষীর খাওয়া হয়ে যাবে। সোজা কথা বললে এটাই। তো সেইটা একটা হিসেবে হয়তো ওরা করেছেন। এখানে একটা কথা আমি বলছি, এটা আমার বারবার মনে হচ্ছিল এই সমস্ত আইন কানুন নিয়মপত্র ঘাঁটাঘাঁটি করতে গিয়ে, যে সত্যি দলত্যাগ বিরোধী আইনটা, হ্যাঁ, প্রাজ্ঞ মাথারাই এভাবে করেছেন। এই দুটো দলের মার্জার হলে যারা দলত্যাগ করবেন তাদের একটা সুবিধে দেওয়া হয়েছে দলত্যাগ বিরোধী আইনে। কিন্তু আমার বারবার মনে হচ্ছে যে এই দলত্যাগ বিরোধী আইনটাকে নিয়ে নতুন করে ভাবতে পারলে ভালো হতো। যদিও বিজেপি সেটা করবে না। তার কারণ হচ্ছে এটা বিজেপি একটা এই আইনটাকে একটা মানে ঢাল হিসেবে ব্যবহার করছে ওদের দুষ্কর্মকে ঢাকার জন্য, ওদের অপকর্মকে ঢাকার জন্য, দল ভাঙার এই খেলাটাকে ঢাকার জন্য। কিন্তু আমি কেন বলছি তার কারণ এটা তো দেখো খুব স্পষ্ট যে সত্যিই তো তাই। যারা সংসদের কথা যদি ধরি, কাকলি ঘোষ দস্তিদারকে যারা ভোট দিয়েছিলেন, তারা কি কেউ চেয়েছিলেন যে উনি গিয়ে এনডিএ ব্লকে বসুন? লড়াইটা তো হয়েছিল ইন্ডিয়া ব্লকের সঙ্গে এনডিএ ব্লকের। তো এই ক্ষেত্রে যেটা সবচেয়ে অন্যায় কাজ হচ্ছে, সেটা হচ্ছে এই যে যারা আমাকে ভোট দিলেন, সেই ভোটারদের সঙ্গে বিশ্বাসঘাতকতা। তারা কিন্তু কাকলি ঘোষ দস্তিদারকে সংসদে পাঠিয়েছিলেন তাদের হয়ে বিজেপির বিরুদ্ধে, এনডিএ গভর্নমেন্টের বিরুদ্ধে কথা বলার জন্য। দেখা গেল কি যে কাকলি ঘোষ দস্তিদার নিজেই গভর্নমেন্টের অংশ হয়ে গেলেন। এই যে দ্বিচারিতা এবং এই যে তঞ্চকতা এই সাংসদরা, এই বিধায়করা তাদের এলাকার ভোটারদের সঙ্গে করলেন, সেটা একদমই ঠিক কাজ না। এই সুযোগটা তারা পেয়ে যাচ্ছেন দলত্যাগ বিরোধী আইনের কিছু এই ধরনের কাজ করার ক্ষেত্রে ফাঁক-ফোকর থাকায়। সেই জন্য আমার বারবার এটা মনে হচ্ছে, বিজেপি থাকাকালীন এটা হবে না। এটাকে একটা অস্ত্র হিসেবে বিজেপি যেহেতু ব্যবহার করেছে খুব সাকসেসফুলি, সেহেতু ওরা এটাকে পাল্টাবার কোনই চেষ্টা করবেন না। আমি জানি না ওই ডিলিমিটেশন হয়ে যাবে কিনা, আমি জানি না যে কত দ্রুত বিজেপি ২/৩ সংখ্যাগরিষ্ঠতায় গিয়ে পৌঁছবে। যদি পৌঁছয় তাহলে হয়তো অনেক কিছু পাল্টে যাবে আমাদের দেশের। কিন্তু যদি এখন যেমন আছে তেমনটাই থাকে এবং পরের নির্বাচন হয়, যদি এরকম আমরা ভেবে নিতে পারি যে পরের নির্বাচনে কেন্দ্রে বিজেপি শাসনের অবসান ঘটলো, তখন বোধহয় যদি কংগ্রেসের ইন্ডিয়া ব্লক ক্ষমতায় আসে, তাদের এই বিষয়টা নিয়ে খুব সিরিয়াসলি ভাবনা চিন্তা করা উচিত। তার কারণ এটা গোটা ভারতবর্ষের রাজনীতিকে অত্যন্ত কর্দমাক্ত করছে বারবার। একেবারে নোংরা পাঁকের মধ্যে ভারতবর্ষের রাজনীতিকে ঠেলে দিচ্ছে এবং মানুষের যে আশা আকাঙ্ক্ষা, মানুষের যে ইচ্ছে, তাকে সম্পূর্ণভাবে দুর্মুষ করে দিচ্ছে। দলত্যাগ বিরোধী আইনের পরিবর্তনটা খুব প্রয়োজনীয়।